আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইসিজি কোর্সের থার্ড ক্লাসে। এর আগে আমরা ইন্ট্রোডাকশন এবং কন্ডাকশন অ্যাবনর্মালিটি সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা রিদম অ্যাবনর্মালিটি সম্পর্কে আলোচনা করব। তো আজকে যেহেতু আমরা অ্যারিথমিয়া নিয়ে কথা বলবো, অ্যারিথমিয়া নিয়ে আমাদের অনেক ভয় থাকে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, বিষয়টা অনেক প্লেন অ্যান্ড সিম্পল। আমরা শুরুতে একটু নর্মাল রিদমটা বলি বা নর্মাল ইলেকট্রিক্যাল ফ্লোয়ের ডিরেকশনটা বলি, যে শুরুতে এসএ নোট, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে এভি নোট, তারপরে ভেন্ট্রিকল। এটাই তো নর্মাল যেই ফ্লো ছিল হার্টের। এটা তো আমরা সবাই জানি, ঠিক না, যে শুরুতে এসএ নোডে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন হবে, তারপর সেটা অ্যাট্রিয়ামে ছড়ায় পড়বে, তারপরে আলটিমেটলি এভি নোডে যাবে, এভি নোড থেকে আলটিমেটলি ভেন্ট্রিকলে যাবে। তো এই চার জায়গাতেই কিন্তু সমস্যা হলে আমাদের অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। হতে পারে এসএ নোডে কোনো সমস্যা, হতে পারে অ্যাট্রিয়াম থেকে জেনারেশন হচ্ছে, তখন তো সেটা নর্মালের চাইতে ব্যতিক্রম হয়ে গেল। নর্মালি এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন হচ্ছিল, কিন্তু যদি কখনো অ্যাট্রিয়াম থেকে জেনারেশন হয় সেটাও অ্যারিথমিয়া, এভি নোড থেকে জেনারেশন হলে সেটাও অ্যারিথমিয়া, ভেন্ট্রিকল থেকে জেনারেশন হলে সেটাও অ্যারিথমিয়া। তো এই চার জায়গাতে সমস্যা হলে আমাদের অ্যারিথমিয়া হতে পারে। এসএ নোডের রেট নরমালি বেশি থাকে 70 কাছাকাছি পার মিনিটে, আর অ্যাট্রিয়াম এবং এভি নোডের নরমালি 50 বিটস পার মিনিট থাকে এবং ভেন্ট্রিকলে 30 বিটস পার মিনিট থাকে। তো যখন 70 বিটে নরমালি চলে তখন কিন্তু এগুলো আর কাজ করে না, কিন্তু যদি এটা বন্ধ হয়ে যায় তখন একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এগুলা বিট করা শুরু করে। তো যাই হোক, আমরা শুরুতে এসএ নোড সম্পর্কে বলি। এসএ নোড যখন ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন করে তখন কিন্তু সুন্দরভাবে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হয়, যার জন্য আমরা একটা পিইউএফ পাই। সুন্দরভাবে ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হয়, যার জন্য আমরা একটা কিউআরএস কমপ্লেক্স পাই। সুন্দরভাবে টিইউএফ জেনারেশন হয়, অর্থাৎ ডিপোলারাইজেশন হয়। সবকিছু সুন্দর থাকে এবং একটা রেট মেনটেন করে নির্দিষ্ট, যার জন্য আমরা আর আর ইন্টারভাল কিন্তু একটা ফিক্স পাই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 4 বা 4.5 ঘর পর পর আর আসছে, 4.5 ঘর পর পর কিন্তু আর আসছে প্রত্যেক ক্ষেত্রে। তার মানে একটা সুন্দর রিদম মেনটেন করছে। এই যে ইসিজিটা, এটাকে আমরা বলি সাইনাস রিদম, অর্থাৎ সুন্দর একটা নর্মাল ইসিজি, এটাকে আমরা বলছি সাইনাস রিদম। কিন্তু এসএ নোডের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের পালমোনারির বিভিন্ন রিফ্লেক্স, ভ্যাগাস নার্ভ এবং রেসপিরেশন দ্বারা অল্টার হতে পারে, কখনো বাড়তে পারে কখনো কমতে পারে। তো এসএ নোড যখন বেশি বেশি কাজ করবে তখন দেখা যাবে যে একটার পর আর একটা আর খুব তাড়াতাড়ি চলে আসছে, আবার যখন খুব কম কাজ করবে তখন দেখা যাবে দেরি হবে। তো এরকম যদি একবার দেরি, একবার কাছে, একবার দূরে, একবার কাছে, এরকম যদি হয়, অর্থাৎ রিদমটা যদি মেনটেন না হয়, সেটাকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। এসএ নোডে কিন্তু এই ঝামেলাটাই হতে পারে, অর্থাৎ সে কখনো বেশি রেটে ফায়ার করতে পারে, কখনো কম রেটে ফায়ার করতে পারে। তখন তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা একটু অল্টার হয়ে যাবে, এক একবার এক এক রকম হবে। এই যে রিদমের অ্যাবনর্মালিটি, এটাকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। তো এসএ নোড সম্পর্কে আমরা আর কিছু বলবো না, জাস্ট একটা কথাই বললাম যে এখানে সাইনাস অ্যারিথমিয়া হতে পারে। এখন আগে তার রেটটা কেমন ছিল সেটার ভিত্তিতে আমরা এটাকে স্লো হলো নাকি ফাস্ট হলো সেটার ভিত্তিতে ব্র্যাডিকার্ডিয়া বা টেকিকার্ডিয়া বলতে পারি। কিন্তু এরকম স্পেসিফিক কোনো আমরা ফিক্স করে বলতে পারবো না যে 60 নিচে গেলে ব্র্যাডি বা 100 এর উপরে গেলে টেকি, এরকম কিন্তু বলতে পারবো না। আগে কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো স্লো হয়েছে নাকি ফাস্ট হয়েছে। স্লো হলে ব্র্যাডিকার্ডিয়া বলবো, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। ফাস্ট হলে বলবো সাইনাস টেকিকার্ডিয়া। তো এসএ নোড নিয়ে আমরা জাস্ট এতটুকু কথাই বললাম। এখন বাকি পুরো ক্লাসটাতে আমাদের বলতে হবে অ্যাট্রিয়াল, নোডাল এবং ভেন্ট্রিকুলার যেই ঘটনাগুলো ঘটে সেগুলো সম্পর্কে। ভেন্ট্রিকুলারটাকে তো ভেন্ট্রিকুলারই বলবো, কিন্তু অ্যাট্রিয়াল এবং নোডালটাকে আমরা কিন্তু সুপ্রা ভেন্ট্রিকুলারও বলতে পারি। এসএ নোডে হলেও সেটাকেও সুপ্রা ভেন্ট্রিকুলার বলতে পারি। তো এসএ নোড সম্পর্কে আমরা আর কোনো কথা বলবো না, আমরা জাস্ট এই দুইটাকে এখন ফোকাস করব। তাহলে অ্যাট্রিয়াল এবং নোডাল এই দুইটাকে আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার, এই তিনটা জায়গাতে আমাদের ফোকাস করতে হবে। এখন এই তিনটা জায়গাতে কি কি সমস্যা হতে পারে? হতে পারে স্লো হয়ে যাবে, যেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। হতে পারে ফাস্ট হয়ে গেছে, যেটাকে আমরা টেকিকার্ডিয়া বলি। অথবা হতে পারে যে ফাস্ট হয়েছে ঠিক আছে, কিন্তু একটু পরে আবার নর্মাল হয়ে গেছে। তখন সেটাকে মানে হঠাৎ করে কেউ যখন একটা ভালো ইনিংস খেলে ফেলে, অর্থাৎ 10 বার খারাপ ইনিংস খেলার পরে হঠাৎ করে যখন ভালো ইনিংস খেলে ফেলে, তখন তো সেটাকে আমরা ফ্লুক বলি, ঠিক না? মানে সেটা তো আর তার যে সে খুব ভালো ব্যাটসম্যান সেটা তো আমরা বলি না। তো এটা অনেকটা এটার মতো যে হঠাৎ করে সে একটা ভালো ইনিংস খেলে ফেলেছে, তখন সেটাকে আমরা টেকিকার্ডিয়া না বলে এক্সট্রা সিস্টোল বলবো। আর যদি সে কন্টিনিউয়াসলি ভালো ইনিংস খেলতে থাকে, অর্থাৎ একবার ফাস্ট হওয়ার পরে সে যখন কন্টিনিউয়াসলি ওই ফাস্ট অবস্থাতেই থাকে, তখন সেটাকে আমরা টেকিকার্ডিয়া বলবো। আর একবার ফাস্ট হওয়ার পরে সেটা আবার দেখা যাচ্ছে যে নর্মালে ব্যাক করলে, আবার খারাপ অবস্থায় ব্যাক করলে, সেটাকে আমরা এক্সট্রা সিস্টোল বলবো। আর ফিব্রিলেশন কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়, এটা আমরা লাস্টে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো যেহেতু আমরা এই তিনটা বিষয় নিয়ে ফোকাস করব, অ্যাট্রিয়াল, নোডাল এবং ভেন্ট্রিকুলার, এই তিনটার বেসিক ডিফারেন্স আমরা কিভাবে বুঝবো সেটা তুমি চিন্তা করলেই বুঝতে পারবা। যে যখন কোনো একটা অ্যাট্রিয়াম থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন হয়, তখন তো অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হবে সবার আগে, তখন আমরা একটা পিইউএফ পাবো। কিন্তু যদি নোডাল থেকে জেনারেশন হয় তখন কিন্তু
সেটা সরাসরি ভেন্ট্রিকলে চলে যাবে, পি ওয়েভে যাওয়ার আগেই, মানে অ্যাট্রিয়ামে যাওয়ার আগেই সরাসরি ভেন্ট্রিকলে চলে যাবে, যার জন্য শুরুতেই তুমি একটা কিউআরএস কমপ্লেক্স পাবা। তারপরে হয়তো অ্যাট্রিয়ামে গেলে পি পেতেও পারো, কিন্তু সেটা কিউআরএস কমপ্লেক্সের আগে পাবা না, কিউআরএস কমপ্লেক্সের পরে পেতে পারো, অথবা নাও পেতে পারো, কিউআরএস এর মধ্যে হারাই যেতে পারে। তাহলে মেইন কথা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার দুইটাতে আমাদের একটাতে পি পাবো আর একটাতে পি পাবো না। এবং একটা ইম্পর্টেন্ট কথা হলো, এই দুইটা থেকে যখন ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন হবে সেটার ইফেক্টটা ভেন্ট্রিকলে কিন্তু পড়বে না, সেটা যখন ভেন্ট্রিকলে যাবে ভেন্ট্রিকুলার বিষয়গুলো কিন্তু নর্মাল থাকবে। এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমরা ইসিজিতে কিভাবে বুঝতে পারি? কিউআরএস কমপ্লেক্স দিয়ে। তার মানে কিউআরএস কমপ্লেক্স কিন্তু নর্মাল থাকবে ইন কেস অফ সুপ্রাভেন্ট্রিকুলার। তো কিউআরএস কমপ্লেক্স নরমালি কতটুকু থাকে এটা কিন্তু আমরা এর আগে কখনো বলিনি, এখন বলছি। গত ক্লাসে যেরকম আমরা পিআর ইন্টারভালের একটা নর্মাল ডিউরেশন পড়েছিলাম 3 থেকে 5 ঘর, এখানে কিউআরএস কমপ্লেক্সের নর্মাল ডিউরেশন হচ্ছে লেস দেন 3 ঘর, অর্থাৎ এটা 3 ঘরের চাইতে ছোট থাকবে সবসময়। এই কথাটা আজকে মুখস্থ করে ফেলো। যদি এটা 3 ঘরের চাইতে বড় হয়ে যায় তখন এটাকে আমরা ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স বলবো, আর 3 ঘরের চাইতে ছোট থাকলে এটাকে আমরা ন্যারো কিউআরএস কমপ্লেক্স বলবো। ন্যারো থাকাটাই নর্মাল বা স্বাভাবিক। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলারের ক্ষেত্রে কি থাকবে? ন্যারো থাকবে। কিন্তু যদি ভেন্ট্রিকল থেকে অরিজিনেট করে তখন কি আর এটার শেপটা ঠিকঠাক থাকবে? তখন কি আর আগে সেপ্টাল, তারপরে মেজর ভেন্ট্রিকুলার, তারপরে বেজাল, ওই প্যাটার্নটা মেনটেন হবে? হবে না। তখন কিন্তু আমাদের কিউআরএস কমপ্লেক্সটা অনেক বেশি টাইম ধরে থাকবে এবং ওয়াইডেনিং হয়ে যাবে। তাহলে যেটা বলতে চাচ্ছি যে আমরা শুরুতেই দেখে নিব যে ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স আছে কিনা, বা কিউআরএস কমপ্লেক্সটা 3 ঘরের চাইতে বড় হয়ে গেল কিনা। যদি বড় হয়ে যায় তাহলে তুমি বুঝবা যে ভেন্ট্রিকুলার অরিজিনের কোনো সমস্যা হচ্ছে। আর যদি ন্যারো থাকে তাহলে বুঝবা সুপ্রাভেন্ট্রিকুলার, অর্থাৎ হতে পারে অ্যাট্রিয়াল, হতে পারে নোডাল। এখন অ্যাট্রিয়াল নাকি নোডাল সেটা বোঝার জন্য তুমি পি এর দিকে তাকাবা। কিউআরএস এর আগে যদি একটা পি পাও তাহলে বুঝবা অ্যাট্রিয়াল, আর যদি পি না পাও তাহলে বুঝবা নোডাল বা জাংশনাল। তো শুরুতেই আমরা ব্র্যাডিকার্ডিয়া সম্পর্কে কথা বলবো। ব্র্যাডিকার্ডিয়া মানে স্লো হয়ে যাওয়া। তো যখন এসএ নোড ফেল করবে তখন তার দায়িত্ব গ্রহণ করবে অ্যাট্রিয়াম অথবা এভি নোড অথবা ভেন্ট্রিকল। তারা যদি স্লো রেটে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে তখন সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলবো। তো এখানে ইসিজিতে আমরা দেখতে পাচ্ছি যে কিউআরএস কমপ্লেক্স 3.5 ঘর পর পর আসছিল, হঠাৎ করে 3.5 ঘর পরে আর আসছে না, এটা 6 ঘর পরে চলে গেল। তার মানে আসতে অনেক দেরি হলো। এই যে দেরি হওয়া বা স্লো হওয়া, এটা কিন্তু আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, ঠিক না? এখানেও দেখো যে অনেক কাছাকাছি ছিল, হঠাৎ করে অনেক দূরে চলে গেল, মানে স্লো হয়ে গেল, তার মানে এটা একটা ব্র্যাডিকার্ডিয়া। এখানেও দেখো যে অনেক কাছাকাছি ছিল, হঠাৎ করে দূরে চলে গেল, তার মানে স্লো হয়ে গেল, এটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলবো। এখন এই যে 3.5 ঘর পর তার আসার কথা ছিল, এটা তো আর আসলো না, ঠিক না? তার মানে সে ওইটাকে এসকেপ করে গেল, এটাকে আমরা এসকেপ বিটও বলতে পারি। তার মানে একটা বিট যে এসকেপ হয়ে গেল সেটাকে আমরা এসকেপ বিট বলতে পারি, অথবা সে এসএ নোডের কর্তৃত্ব থেকে এসকেপ হয়ে গেছে সেটা এটাকে ইন্ডিকেট করে। তাহলে এটা কি অ্যাট্রিয়াল এসকেপ নাকি নোডাল এসকেপ নাকি ভেন্ট্রিকুলার এসকেপ সেটা তো আমাদের বুঝতে হবে, ঠিক না? সেটার জন্য আমরা দেখব কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং আছে কিনা। তো এখানে দেখো কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো আছে, এখানে কিউআরএস কমপ্লেক্সটা প্রায় 1 ঘরের মতো আছে, কিন্তু এখানে কিউআরএস কমপ্লেক্সটা 2 ঘর, মানে 3 ঘরের চাইতে বড় হয়নি। তার মানে এই দুইটা কিন্তু কিউআরএস কমপ্লেক্স ন্যারোই আছে, অর্থাৎ সুপ্রাভেন্ট্রিকুলার এসকেপ। কিন্তু এখানে দেখো কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইডেনিং হয়ে গেছে, তার মানে এটা কিন্তু ভেন্ট্রিকুলার এসকেপকে ইন্ডিকেট করে। এখন এই যে দুইটা সুপ্রাভেন্ট্রিকুলার এসকেপ, এই দুইটার মধ্যে অ্যাট্রিয়াল নাকি নোডাল সেটা বোঝার জন্য আমরা পি ওয়েভ এর দিকে তাকাবো। এখানে দেখো পি ওয়েভ আছে, যদিও উল্টা, তারপরে পি ওয়েভ তো আছে, ঠিক না? পি ওয়েভ থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যাট্রিয়াল। তার মানে এটা অ্যাট্রিয়াল এসকেপকে ইন্ডিকেট করে। আর এখানে দেখো কোনো পি ওয়েভ নাই, যখন পি ওয়েভ আমরা পাবো না তখন সেটা নোডাল এসকেপকে ইন্ডিকেট করবে। তাহলে এটা অ্যাট্রিয়াল এসকেপ বিট, এটা নোডাল এসকেপ বিট, এবং এটা ভেন্ট্রিকুলার এসকেপ বিট। তাহলে ব্র্যাডিকার্ডিয়ার যে 3টা ভাগ আছে সেটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এতক্ষণ তো আমরা স্লো হয়ে যাওয়া সম্পর্কে কথাবার্তা বলছিলাম, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স অনেক দূরে চলে গেছিল। এখন আমরা ফাস্ট হয়ে যাওয়া সম্পর্কে কথা বলবো, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স অনেক তাড়াতাড়ি চলে আসবে। দেখো এখানে 3 ঘর পর পর কিউআরএস কমপ্লেক্স আসছিল, কিন্তু হঠাৎ করে 2 ঘর পরেই কিউআরএস কমপ্লেক্স চলে আসলো, মানে অনেক তাড়াতাড়ি চলে আসলো, মানে ফাস্ট হয়ে গেল। এখানেও দেখো প্রায় 2.5 ঘর পর পর আসছিল, হঠাৎ করে 2 ঘর পরে একটা কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ তাড়াতাড়ি চলে আসলো। এখানেও দেখো যে প্রায় 5 ঘর পর পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সে 2.5 ঘর পর পর আসা শুরু করলো, বা 2 ঘর পর পর আসা শুরু করলো, তার মানে অনেক তাড়াতাড়ি আসতে শুরু করলো। এগুলাকে আমরা টেকিকার্ডিয়া বা এক্সট্রাসিস্টোল বলবো। এখন কোন একটা ব্যাটসম্যান যদি একবার ফর্মে ফেরার পরে আবার আগের ফর্মে ব্যাক করে, অর্থাৎ খারাপ ফর্মে ব্যাক করে, তখন সেগুলোকে আমরা বলবো এক্সট্রাসিস্টোল। দেখো এখানে সে 3 ঘর পর পর আসছিল, এখন হঠাৎ করে একবার 2 ঘর পর এসে আবার কিন্তু পরে 3 ঘর পর পরই আসছে, তার মানে একবার ভালো খেলে সে আবার আগের খারাপ ফর্মে ব্যাক করেছে, তাহলে এটাকে আমরা এক্সট্রাসিস্টোল বলবো। এখানেও সেম কথা, 3 ঘর পর পর আসছিল,
হঠাৎ করে 2 ঘর পরে আসলো, কিন্তু এরপর থেকে আবার 3 ঘর পরে আসা শুরু করলো। ঠিক আছে, তাহলে এটাকেও একটা এক্সট্রা সিস্টোল বলবো। কিন্তু এখানে দেখো যে সে 5 ঘর পর পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সে 2 ঘর পরে আসলো এবং এরপর থেকে সে 2 ঘর পর পরই আসছে। অর্থাৎ একবার ভালো খেলার পরে সে কন্টিনিউয়াসলি বারবার ভালো খেলছে। এটাকে আমরা বলবো টেকিকার্ডিয়া। তাহলে টেকিকার্ডিয়া এবং এক্সট্রা সিস্টোলের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই এক্সট্রা সিস্টোলটা কি ভেন্ট্রিকুলার নাকি অ্যাট্রিয়াল নাকি নোডাল, সেটা তুমি খুব ইজিলি বুঝতে পারবা। দেখবা কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং আছে কিনা, নাই, তার মানে এটা সুপ্রাভেন্ট্রিকুলারকে ইন্ডিকেট করছে। কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং নাই, তার মানে এটা সুপ্রাভেন্ট্রিকুলার। কিন্তু এখানে দেখো কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং আছে, তার মানে এটা একটা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল। এখন সুপ্রাভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল কি অ্যাট্রিয়াল নাকি নোডাল? দেখো এখানে কোনো পি নাই, যেহেতু পি নাই তার মানে এটা নোডাল এক্সট্রা সিস্টোল। এখন দেখো এখানে কিন্তু 2 ঘর পরে আসছিল, মানে এটা একটা এক্সট্রা সিস্টোল। আবার এখানে দেখো 2.5 ঘর পরে আসছে, এটাও কিন্তু একটা এক্সট্রা সিস্টোল, কিন্তু এটার আবার পি আছে। তো যেটার পি আছে সেটা একটা অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল, আর যেটার কোনো পি নাই সেটা একটা নোডাল এক্সট্রা সিস্টোল। এবং এর পরেরটা কিন্তু আবার 3 ঘর পরে এসেছে, তার মানে এটা আবার নর্মাল অবস্থায় ব্যাক করে গেছে। জাস্ট দুইটা এক্সট্রা সিস্টোল আমরা পেয়েছি, একটা নোডাল একটা অ্যাট্রিয়াল, আর নিচেরটা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোলকে ইন্ডিকেট করছে। এরপরে যেটা কন্টিনিউয়াসলি ফর্মে থাকবে অর্থাৎ ভালো খেলবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ফাস্ট রেটে বিট করবে, সেটাকে আমরা টেকিকার্ডিয়া বলি। এখন এই টেকিকার্ডিয়াটা দেখো যেখানে কোনো ওয়াইডেনিং নাই, তার মানে এটা ভেন্ট্রিকুলার না, এটা একটা সুপ্রাভেন্ট্রিকুলার, এবং প্রত্যেকটাতে একটা করে পি আছে, তার মানে এটা অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়াকে ইন্ডিকেট করে। এখানে আমরা যদি দেখি যে এই পেশেন্টের শুরুতে রিদমটা এরকম ছিল, অনেক দূরে দূরে ছিল, কিন্তু একটু পরে বা কোনো একটা অবস্থায় আমরা দেখলাম যে অনেক কাছাকাছি চলে আসলো, তখন তো সেটাকে আমরা কি বলবো? টেকিকার্ডিয়া বলবো, ঠিক না? এখন এই টেকিকার্ডিয়াতে আমরা ওয়াইডেনিং দেখতে পাচ্ছি না, কিউআরএস কমপ্লেক্সের কোনো ওয়াইডেনিং নাই, 3 ঘরের চেয়ে ছোট আছে, কিন্তু তার মানে এটা একটা সুপ্রাভেন্ট্রিকুলার, কিন্তু এখানে কোনো পি দেখা যাচ্ছে না। পি দেখা না গেলে সেটাকে আমরা কি বলি? নোডাল বলি, ঠিক না? তাহলে এটা একটা নোডাল টেকিকার্ডিয়া, অথবা এবি নোড যেহেতু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার জাংশনে থাকে, এই জন্য এটাকে আমরা জাংশনাল টেকিকার্ডিয়াও বলতে পারি। আরো একটা দেখি আমরা, যে আগে অনেক দূরে দূরে ছিল, হঠাৎ অনেক কাছাকাছি চলে আসলো, এই জন্য এটাকে আমরা টেকিকার্ডিয়া বলবো। এবং এই টেকিকার্ডিয়াতে কিন্তু কিউআরএস কমপ্লেক্সটা অনেক ওয়াইডেন্ড হয়ে গেছে, 3 ঘরের চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তাহলে আমরা এক্সট্রা সিস্টোল এবং টেকিকার্ডিয়া অর্থাৎ ফাস্ট হয়ে যাওয়ার বিষয়গুলো বলে ফেললাম। তাহলে আমরা ব্র্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া এবং এক্সট্রা সিস্টোল সম্পর্কে কথাবার্তা বললাম। এবার আমরা ফিব্রিলেশন সম্পর্কে কথা বলবো। তো হার্টের স্লো হোক বা ফাস্ট হোক, যাই হোক না কেন, ব্র্যাডিকার্ডিয়া বা টেকিকার্ডিয়া বা এক্সট্রা সিস্টোলের ক্ষেত্রে কিন্তু সবাই একসাথে কন্ট্রাক্ট করছিল, অর্থাৎ প্রত্যেকটা মাসেল ফাইবার একসাথে কন্ট্রাক্ট করছিল। কিন্তু ইন কেস অফ ফিব্রিলেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার কিন্তু নিজেকে রাজা মনে করবে এবং এক একজন এক এক দিকে কন্ট্রাক্ট করবে, এটাকে আমরা ফিব্রিলেশন বলি। তো অ্যাট্রিয়াল মাসেল ফাইবার যদি এক একজন এক এক দিকে কন্ট্রাক্ট করে আলাদাভাবে, সেটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলবো। আর ভেন্ট্রিকুলার মাসকুলেচারের প্রত্যেকটা আলাদা মাসেল ফাইবার যদি আলাদাভাবে কন্ট্রাক্ট করে, সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলবো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে প্রত্যেকটা মাসেল ফাইবার যেহেতু ভিন্ন দিকে কন্ট্রাক্ট করছে, ফলে তাদের কোনো লব্ধি আমরা পাবো না, যার ফলে এখানে কোনো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য আমরা কোনো পি ওয়েভ পাবো না, অর্থাৎ পি ওয়েভ অ্যাবসেন্ট কিন্তু একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফিচার। এরপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে যখন অ্যাট্রিয়ামে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হবে, সেটা কিন্তু নর্মালি এভি নোড, এভি বান্ডেল এগুলো দিয়ে ভেন্ট্রিকলে যেতে পারবে, এবং ভেন্ট্রিকল যেহেতু এখন নর্মাল আছে, এই জন্য আমরা সুন্দর একটা কিউআরএস কমপ্লেক্স কিন্তু পাবো, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সের কোনো ওয়াইডেনিং বা কোনো অ্যাবনর্মাল মরফোলজি আমরা পাবো না, নর্মালি থাকবে। তবে এখানে কিন্তু অ্যাট্রিয়াল মাসেল এসএ নোডের মতো একটা নর্মাল রেট মেনটেন করতে পারবে না। এসএ নোড যেরকম 70 বিটস পার মিনিটে কন্ট্রাক্ট করতে পারে, এভি নোড যেরকম 50 বিটস পার মিনিটে কন্ট্রাক্ট করতে পারে, অ্যাট্রিয়াল মাসেল তো সেরকম নর্মাল রেট মেনটেন করতে পারবে না, ঠিক না? যার ফলে আমাদের কিউআরএস কমপ্লেক্সের রিদমটা নর্মাল থাকবে না, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে একটা ইরেগুলার রিদম পাবো। তাহলে যখন আমরা পিইউএফ পাবো না এবং কিউআরএস কমপ্লেক্সের একটা ইরেগুলার রিদম দেখতে পাবো, তখন সেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চিন্তা করব। তাহলে এখানে দেখো কোনো পিইউএফ দেখা যাচ্ছে না এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কোনো নর্মাল রিদম মেনটেন হয়নি, একটা দূরে একটা কাছে এরকম দেখা যাচ্ছে, এটা একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। অনেকে ভাবতে পারে যে এই যে অনেকগুলো পিওয়েভ দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে কোনো পিওয়েভ না। যদি এটা পিওয়েভ হতো তাহলে প্রত্যেকটা পিওয়েভের মধ্যে ডিসটেন্স কিন্তু সেম থাকতো, কিন্তু দেখো এখানে একটা আরেকটার উপরে উঠে গেছে, আবার একটু গ্যাপ দিয়ে আরেকটা আছে। হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা কি দেখি? দুইটা পিওয়েভের মধ্যে একটা নর্মাল ডিফারেন্স থাকে, ঠিক না? পি পি ডিফারেন্স সেম থাকে, কিউ কিউ ডিফারেন্স সেম থাকে, বা আর আর ডিফারেন্স সেম থাকে, এবং পি আর কিউ আর এর মধ্যে কোনো রিলেশন থাকে না ইন কেস অফ কমপ্লিট হার্ট ব্লক। কিন্তু এই ক্ষেত্রে এগুলোকে অনেকের পি ওয়েভ মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে পি ওয়েভ না, কারণ তাদের মধ্যে কোনো ডিসটেন্স ফিক্স না।
বরং এই যে আইসোইলেকট্রিক লাইনটা আঁকাবাঁকা হয়ে গেছে এটাকে আমরা ফিব্রিলেটরি এফ ওয়েভও বলে থাকি। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা কোনো পি ওয়েভ দেখতে পাচ্ছি না, কিউআরএস কমপ্লেক্সের অ্যাবনর্মাল হয়ে গেছে, ইরেগুলার হয়ে গেছে, এবং ফিব্রিলেটরি এফ ওয়েভ দেখা যাচ্ছে ইন কেস অফ বেস লাইন। এগুলা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজির ফিচার। আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ক্ষেত্রে তো কোনো পি ওয়েভ আমরা পাবোই না, যেহেতু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে না। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য কোনো কিউআরএস কমপ্লেক্সও আমরা পাবো না, কারণ এক একটা ফাইবার এক এক দিকে কন্ট্রাক্ট করার কারণে তাদের কোনো লব্ধি আমরা পাবো না। তখন ইসিজিতে একদমই হিজিবিজি হয়ে যাবে, যার ফলে আমরা এরকম একটা ইসিজি দেখতে পাবো, কোনো পি নাই, কোনো কিউআরএস কমপ্লেক্সও আমরা দেখতে পাচ্ছি না, এক একটা এক এক রকম ইসিজি, অর্থাৎ একটা হিজিবিজি ইসিজি আমরা পাবো ইন কেস অফ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে আমরা আজকে যা পড়লাম সেটাকে এই এক পেজের মধ্যে সামারি হিসেবে দেখতে পাচ্ছি। আমরা পড়েছি যে পি কিউ আর এস টি সবগুলো নরমাল, রিদম ইরেগুলার, সেটাকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। হার্ট রেট স্লো হয়ে গেছে অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স অনেক দূরে দূরে চলে গেছে, সেটাকে আমরা ব্রেডিকার্ডিয়া বা এসকেপ বিট বলতাম। এখন এটা কি ভেন্ট্রিকুলার নাকি সুপ্রাভেন্ট্রিকুলার সেটা বোঝার জন্য আমরা কিউআরএস দেখি। কিউআরএস ওয়াইডেন্ড হয়ে গেলে ভেন্ট্রিকুলার, আর যদি ন্যারো থাকে সেটা সুপ্রাভেন্ট্রিকুলার ইন্ডিকেট করে। সুপ্রাভেন্ট্রিকুলারের মধ্যে অ্যাট্রিয়াল নাকি নোডাল বোঝার জন্য আমরা কিউআরএস এর আগে পিওএভ আছে কিনা সেটা দেখি। পিওএভ যদি থাকে সেটা অ্যাট্রিয়াল ইন্ডিকেট করে, এবং পিওএভ যদি কিউআরএস কমপ্লেক্সের আগে না থাকে সেটা নোডাল ইন্ডিকেট করে, নোডাল এসকেপ বিটকে ইন্ডিকেট করে। তো এখানে আমরা এরকম একটা ব্র্যাডিকার্ডিয়া আরো একবার দেখতে পাচ্ছি যে 3 ঘর পর পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে 3 ঘর পরে আর কোনো কিউআরএস কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি না, অনেক দূরে চলে গেছে। তাহলে তো এটাও একটা ব্র্যাডিকার্ডিয়া, ঠিক না? এটা কোন ধরনের ব্র্যাডিকার্ডিয়া? দেখো কিউআরএস কমপ্লেক্স অনেক ওয়াইডেন্ড হয়ে গেছে, তার মানে এটা একটা ভেন্ট্রিকুলার ব্র্যাডিকার্ডিয়া। তবে ভেন্ট্রিকুলার ব্র্যাডিকার্ডিয়াতে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম যে হার্ট রেট অনেক কমে যাবে, আমরা দেখতে পাচ্ছি আগেও সে 3 ঘর পর পর কিউআরএস কমপ্লেক্স দিচ্ছিল, এখনো কিন্তু একবার ব্র্যাডিকার্ডিয়া ইনিশিয়েট হওয়ার পরে সে কিন্তু আবার 3 ঘর পর পর আমাদেরকে কিউআরএস কমপ্লেক্স দিচ্ছে। তার মানে হার্ট রেট কিন্তু প্রায় সিমিলারই আছে। ভেন্ট্রিকল কিন্তু এত বেশি রেটে বিট করার কথা না, তবে এটা কিন্তু বেশি রেটে বিট করতে পারছে। তখন এই ব্রেডিকার্ডিয়াটাকে আমরা একটা নতুন নাম দিই, এটার নাম হচ্ছে অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। তাহলে আমাদের ব্রেডিকার্ডিয়া যে 3 ধরনের ছিল, অ্যাট্রিয়াল, নোডাল এবং ভেন্ট্রিকুলার, এর পাশাপাশি আমরা ভেন্ট্রিকুলার ব্রেডিকার্ডিয়ার মধ্যে আরো একটা টাইপ দেখতে পাই, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। এছাড়া যখন আমাদের কিউআরএস কমপ্লেক্স কাছে চলে আসে অর্থাৎ ফাস্ট হয়ে যায়, সেটাকে তো আমরা এক্সট্রা সিস্টল অথবা টিকিকার্ডিয়া বলি। এখন সেটা যদি কন্টিনিউয়াসলি ফাস্ট থাকে সেটাকে আমরা টিকিকার্ডিয়া বলি, আর যদি মাঝে মাঝে সে ভালো খেলে অর্থাৎ অকেশনালি যদি ফাস্ট থাকে সেটাকে আমরা এক্সট্রা সিস্টল বলি। এখন এটা কি অ্যাট্রিয়াল নাকি নোডাল নাকি ভেন্ট্রিকুলার সেটা বোঝার জন্য তো আমরা কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন্ট কিনা দেখি ভেন্ট্রিকুলারের জন্য। কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকলে সুপ্রাভেন্ট্রিকুলার, পি যদি থাকে কিউআরএস এর আগে তাহলে সেটা অ্যাট্রিয়াল, এবং পি না থাকলে নোডাল ইন্ডিকেট করে। এখন এখানে একটা কথা আছে যে সে যে মাঝে মাঝে ভালো খেলে, অনেক সময় দেখা যায় যে সে একদিন পর পর ভালো খেলে, আবার দেখা যায় অনেক সময় 2 দিন পর পর ভালো খেলে, আবার অনেক সময় দেখা যায় 3 দিন পর পর ভালো খেলে। অর্থাৎ ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টলের ক্ষেত্রে, কেন ভেন্ট্রিকুলার বললাম? কারণ কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন্ড হয়ে গেছে। কেন এক্সট্রা সিস্টল বললাম? কারণ আগে চলে আসছে, যখন তার আসার কথা তার চাইতে আগে। দেখো এটা আর এটার গড় করলে কিন্তু অনেকটা এই জায়গাতে আসার কথা ছিল, কিন্তু সে একটু আগে চলে আসছে, তার মানে এটা একটা এক্সট্রা সিস্টল এবং এটা একটা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল। সে যদি এরকম এক ঘর পর পর, মানে একটা নরমাল একটা এক্সট্রা সিস্টল, একটা নরমাল একটা এক্সট্রা সিস্টল, মানে সে যদি একদিন পর পর ভালো খেলে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার বাইজেমিনি বলে থাকি। কেন ভেন্ট্রিকুলার? কারণ কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন্ট। আবার সে যদি 2 দিন পর পর ভালো খেলে অর্থাৎ প্রতি তৃতীয় দিনে সে যদি ভালো খেলে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি বলে থাকি, এবং সে যদি প্রতি চতুর্থ দিনে ভালো খেলে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি বলে থাকি। তাহলে আমরা এক্সট্রা সিস্টল সম্পর্কে বলে ফেললাম। এরপরে আমরা টেকিকার্ডিয়া সম্পর্কে বলি। আমরা তো অলরেডি বলে ফেলেছি যে সে কন্টিনিউয়াসলি ফাস্ট বিট দিবে, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স কাছে চলে আসছে এবং একবার কাছে চলে আসার পরে সে কন্টিনিউয়াসলি ওই রেটেই বিট করতে থাকবে। এবং এটাও সেম কথা, কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন্ড হলে ভেন্ট্রিকুলার, কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকলে সুপ্রাভেন্ট্রিকুলার, পি যদি থাকে কিউআরএস এর আগে সেটা অ্যাট্রিয়াল, এবং পি না থাকলে নোডাল টেকিকার্ডিয়াকে ইন্ডিকেট করবে। এখানে আমার আরো একটা কথা বলার আছে, টেকিকার্ডিয়ার আরো একটা ভ্যারিয়েন্ট হলো অ্যাট্রিয়াল ফ্লাটার, যেখানে আমরা বেজলাইনটাকে অনেকটা সটুথের মতো মনে হয়। এখানে আমরা সটুথ দেখতে পাচ্ছি, এই সটুথের মতো আমাদের বেজলাইনটা আমরা দেখতে পাবো ডিউ টু মাল্টিপল পি ওয়েভস। অনেকগুলো পি ওয়েভ এখানে দেখা যাচ্ছে। এখানে অ্যাট্রিয়াল ফ্লাটার হওয়ার শর্ত হলো পি ওয়েভের রেট মোর দেন 250 হতে হবে। তাহলে হার্ট রেটের জন্য আমরা কিভাবে ক্যালকুলেশন করতাম? 300 কে ভাগ করতাম আর আর ইন্টারভাল দিয়ে, অর্থাৎ দুইটা আর এর মাঝখানে কয়টা বড় ঘর আছে দেখতাম, যেমন এখানে 4টা বড় ঘর আছে, 300 কে 4 দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে পাবো 75।
কিন্তু এখানে আমাদের আর আর ইন্টারভাল না, বরঞ্চ পিপি ইন্টারভাল দেখতে হবে। দুইটা পি এর মাঝখানে কয়টা বড় ঘর আছে? একটা বড় ঘর আছে। তাহলে 300 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে পিপি এর রেট কত আসছে? 300 আসছে। তার মানে 250 এর চাইতে বেশি আসছে। যখন এই পিপি এর রেটটা 250 এর চাইতে বেশি আসবে তখন সেটাকে আমরা অ্যাট্রিয়াল ফ্লাটার বলবো। এটাও কিন্তু অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়ার আরেকটা ভ্যারিয়েন্ট। এরপরে আমরা বলেছিলাম, আমরা টেকিকার্ডিয়া বলে ফেললাম, এরপরে যদি পি অ্যাবসেন্ট থাকে এবং কিউআরএস কমপ্লেক্স যদি ইরেগুলার থাকে সেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলবো, এবং পিও অ্যাবসেন্ট কিউআরএসও অ্যাবসেন্ট সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলবো। তাহলে কোন একটা 12 রিড ইসিজি পেপার হাতে পাওয়ার পরে তোমার কিন্তু এই ক্লাসগুলোর কথা মনে করতে হবে, এবং ফার্স্ট ক্লাসে আমরা যেসব ইন্ট্রোডাক্টরি বিষয় শিখেছিলাম সেই 6টা ইন্ট্রোডাক্টরি বিষয় কিন্তু তোমার 6 সেকেন্ডের মধ্যে দেখে ফেলতে হবে। তোমার আইডেন্টিফিকেশন করতে হবে, পেপার স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড আছে কিনা দেখতে হবে, ক্যালিব্রেশন 10 ঘর আছে কিনা দেখে নিতে হবে, এগুলো জাস্ট 1 সেকেন্ডে দেখে ফেলবা। তারপরে লিড 1 2 3 এর দিকে তাকিয়ে ডিফ্লেকশনগুলো পজিটিভ নাকি নেগেটিভ সেভাবে তুমি অ্যাক্সিস ডেভিয়েশনটা বুঝে ফেলবা। এরপরে তুমি V1 এবং V6 এর দিকে তাকিয়ে কোনো এম প্যাটার্ন আছে কিনা বুঝবা, বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা দেখার জন্য, এবং রিদম স্ট্রিপের দিকে তাকিয়ে তুমি দেখবা রিদমটা রেগুলার নাকি ইরেগুলার। এখানে আমরা আর আর ইন্টারভাল দেখছি সব জায়গায় সেম, তার মানে এখানে রিদম রেগুলার আছে। রিদম রেগুলার থাকলে আমরা রেট কিভাবে ক্যালকুলেট করি? 300 কে আর আর ইন্টারভাল দিয়ে ভাগ করব। এখানে আর আর ইন্টারভাল দেখো 6.6, তাহলে 300 কে 6.6 দিয়ে ভাগ করলে 45.45 আসে আমাদের হার্ট রেট। তাহলে এই 6টা কাজ কিন্তু তুমি 6 সেকেন্ডের মধ্যে করে ফেলবা। আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, বিট, ক্যালিব্রেশন, অ্যাক্সিস ডেভিয়েশন, বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা V1 V6 এ দেখে ফেলবা, এবং রিদম রেট ক্যালকুলেশন করে ফেলবা। এই 6টা কাজ তুমি 6 সেকেন্ডে করবা। তারপরে তুমি সেকেন্ড ক্লাসে আসো। সেকেন্ড ক্লাসে তুমি কি শিখেছিলা? হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লকের জন্য তুমি জাস্ট দুইটা জিনিস দেখবা, পিআর ইন্টারভাল প্রলং হয়ে গেল কিনা, অর্থাৎ 5 ঘরের চেয়ে বেশি হয়ে গেল কিনা, এখানে হয়নি, এবং প্রত্যেকটা পি এর পরে একটা সুন্দর কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পি এর পরে আইডেন্টিফায়াবল একটা সুন্দর কিউআরএস কমপ্লেক্স আছে, সবগুলাই সেম দেখতে, কোনো অ্যাবনর্মাল শেপের নাই, বা এমন কোনো পি নাই যেটার জন্য কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। তাহলে এটা কিন্তু আমাদের কোনো হার্ট ব্লকের ইসিজি না। যদি হার্ট ব্লকের ইসিজি হতো তখন আমরা সেকেন্ড ক্লাসে যা শিখেছিলাম সেইভাবে অ্যাপ্রোচ করতাম। এখন যেহেতু আমাদের পিআর ইন্টারভাল প্রলং নাই এবং প্রত্যেকটা পি এর পরে একটা নরমাল কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে আমাদের সেকেন্ড ক্লাসের মতো করে আর প্রসিড করার দরকার নাই। আমরা জাস্ট এই দুইটা বিষয়ের উপরে 2 সেকেন্ড খরচ করলাম, আমাদের সেকেন্ড ক্লাসের কাজ শেষ। এবার আমরা চলে আসবো থার্ড ক্লাসে। থার্ড ক্লাসে আমরা পড়েছি অ্যারিথমিয়া। তো আমরা শুরুতেই যেহেতু দেখেছি রিদম রেগুলার, তাহলে থার্ড ক্লাসের জন্য আমরা শুধু এটাকে সাইনাস রিদম বলবো, আর কোনো অ্যারিথমিয়া নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এখন সাইনাস রিদম থাকলে অনেকে হার্ট রেট যদি লেস দেন 60 থাকে সেটাকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলে, এবং মোর দেন 100 থাকলে সেটাকে সাইনাস টেকিকার্ডিয়া বলে। তবে এরকম না বলাই ভালো, আমরা এটাকে সাইনাস রিদমই বলবো। তো এটি তো গেল সাইনাস রিদম বা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এরপরে আমরা নেক্সট ইসিজিতে আসি। এখানে আমরা শুরুতেই 6 সেকেন্ডের মধ্যে আইডেন্টিফিকেশন করে ফেলবো, পেপার স্পিড 25 আছে কিনা দেখে ফেলবো, ক্যালিব্রেশন 10 ঘর আছে কিনা দেখে ফেলবো, কোনো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা, এখানে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন নাই, V1 V6 এ কোনো এম প্যাটার্ন নাই। এরপরে আমরা রিদম স্ট্রিপের দিকে তাকাবো, রিদম রেগুলার আছে কিনা। দেখো এখানে দেখে মনে হচ্ছে রিদম রেগুলার, শুরুতে 3 ঘরের চাইতে বেশি, 3 ঘরের চাইতে বেশি, কিন্তু তুমি যদি একটু মাঝখানের দিকে দেখো দেখবা যে 4 ঘর, এবং ডান পাশে যদি দেখো দেখবা যে আর আর ইন্টারভাল 5 ঘরের চাইতেও বেশি হয়ে গেছে। তার মানে একবার 3 ঘর, একবার 4 ঘর, একবার 5 ঘর এরকম যদি থাকে এটা তো আর রেগুলার না, ঠিক না? তার মানে এখানে রিদমটা কিন্তু ইরেগুলার আছে। তখন আমাদের 30টা ঘর দেখতে হবে। আমরা যদি শুরু থেকে 30টা ঘর দেখি এই পর্যন্ত আসে, তাহলে এখানে আর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর আছে। তাহলে 8 কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা হার্ট রেট পাচ্ছি 80। যেহেতু আমরা জানি যে 30টা বড় ঘরে কতগুলো আর আছে সেটাকে 10 দিয়ে গুণ করলে আমরা ইরেগুলার রিদমের ক্ষেত্রে হার্ট রেট পাই। তাহলে এখানে হার্ট রেট কত পেলাম? 80 বিটস পার মিনিট, এবং এখানে রিদমটা কিন্তু ইরেগুলার আছে। তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি 6টা বিষয় দেখে ফেললাম। তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারের জন্য আর আর ইন্টারভাল দেখবো। এখানে আর আর ইন্টারভাল কিন্তু কখনোই 5 ঘরের চাইতে বেশি হয়নি, সবসময় 5 ঘরের চাইতে ছোট আছে, এবং প্রত্যেকটা পি এর জন্য একটা নরমাল কিউআরএস কমপ্লেক্স আছে, অর্থাৎ এটা কোনো হার্ট ব্লক না। সেকেন্ড ক্লাসের মতো আমাদের প্রসিড করার কোনো দরকার নেই। আমরা চলে আসবো থার্ড ক্লাসে। থার্ড ক্লাসে যেহেতু এখানে ইরেগুলার রিদম আছে, তার মানে থার্ড ক্লাসের বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। ইরেগুলার রিদমটা যদি এমন হতো যে একটা নির্দিষ্ট জায়গার পর থেকে সে স্লো হয়ে গেল, তখন সেখানে আমরা ব্র্যাডিকার্ডিয়ার মতো করে অ্যাপ্রোচ করতাম। যদি দেখা যেত একটা নির্দিষ্ট সময়ের পরে সে ফাস্ট হয়ে গেছে, তখন সেটাকে আমরা এক্সট্রা সিস্টল অথবা টেকিকার্ডিয়ার মতো করে অ্যাপ্রোচ করতাম। কিন্তু এখানে কিন্তু কোনোটাই হয়নি। এখানে শুরুতে একরকম ছিল, মাঝখানে একরকম, পরে আরেক রকম, অর্থাৎ একদমই এলোমেলো। শুরুতে 3, তারপরে 4, তারপরে 5। এটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়াও বলতে পারবো না, টেকিকার্ডিয়াও বলতে পারবো না। এটাকে বলতে হবে ইরেগুলার রিদম, অর্থাৎ অ্যারিথমিয়া। এটাকে যেহেতু এখানে পি নরমাল আছে, কিউআরএস কমপ্লেক্স নরমাল আছে, টি নরমাল আছে, এটাকে আমরা সাইনাস অ্যারিথমিয়া বলতে পারবো। তাহলে এটা একটা সাইনাস অ্যারিথমিয়ার ইসিজি।
এরপরে নেক্সট ইসিজি পেপারে আমরা আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন, অ্যাক্সিস ডেভিয়েশন, ভি1 ভি6 সেম প্যাটার্ন আছে কিনা দেখার পরে রিদম স্ট্রিপে যাব। রিদম স্ট্রিপে রিদমটা রেগুলার নাকি ইরেগুলার, এখানে দেখেই বোঝা যাচ্ছে রিদমটা ইরেগুলার। রিদম ইরেগুলার হলে তুমি 30টা ঘরের মধ্যে কয়টা আর আছে সেটা দেখবা, সেটাকে 10 দিয়ে গুণ করে হার্ট রেট বের করে ফেলবা। তাহলে এই 6টা বেসিক জিনিস করার পরে আমরা সেকেন্ড ক্লাসের টপিকের উপরে যাব। সেকেন্ড ক্লাসে দেখা যাচ্ছে পিআর ইন্টারভাল এখানে নরমাল আছে, অর্থাৎ 5 ঘরের চাইতে ছোট আছে, এবং প্রত্যেকটা পি এর জন্য কিন্তু একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে। তার মানে এখানে কোনো হার্ড ব্লক নাই। সেকেন্ড ক্লাসের মতো করে আমাদের প্রসিড করতে হবে না, আমরা চলে আসলাম থার্ড ক্লাসে অর্থাৎ অ্যারিথমিয়াতে। তো এখানে যেহেতু কাছে চলে আসলো, অর্থাৎ একবার কিউআরএস কমপ্লেক্স নরমাল ছিল, পরেরটা কিন্তু অনেক কাছে চলে আসলো। তো কাছে চলে আসলে দুইটা ঘটনা ঘটতে পারে। কাছে চলে আসলে হতে পারে এক্সট্রা সিস্টল, হতে পারে টেকিকার্ডিয়া। একবার কাছে চলে আসার পরে যদি সে এরকম কাছাকাছিই থাকে তারপরে পুরো ইসিজি জুড়ে, তখন সেটাকে আমরা টেকিকার্ডিয়া বলতাম। অর্থাৎ একবার ভালো ইনিংস খেলার পরে সে কন্টিনিউয়াসলি ভালো ইনিংস যদি খেলে সেটাকে আমরা টেকিকার্ডিয়া বলতাম। কিন্তু একবার ভালো ইনিংস খেলার পরে সে যেহেতু আবার আগের অবস্থায় ব্যাক করেছে, সেটাকে কিন্তু আমরা টেকিকার্ডিয়া বলতে পারবো না, এটাকে এক্সট্রা সিস্টল বলতে হবে। এখানে একটা এক্সট্রা সিস্টল দেখা যাচ্ছে, এখানে আরো একটা এক্সট্রা সিস্টল দেখা যাচ্ছে, কিন্তু তারপরে সে আবার আগের অবস্থায় ব্যাক করেছে। এখন এই এক্সট্রা সিস্টলটা কি ভেন্ট্রিকুলার নাকি অ্যাট্রিয়াল নাকি নোডাল, সেটা বোঝার জন্য আমাদের কিউআরএস কমপ্লেক্সের দিকে তাকাতে হবে। কিউআরএস কমপ্লেক্সের কোনো ওয়াইডেনিং নাই, 3 ঘরের চাইতে বড় হয়নি, তার মানে এটা কোনো ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল না, এটা একটা সুপ্রা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল। এখন সুপ্রা ভেন্ট্রিকুলারের মধ্যে এটা কি অ্যাট্রিয়াল নাকি নোডাল, সেটার জন্য আমরা পি ওয়েভের দিকে তাকাবো। এখানে যেহেতু পি ওয়েভ আছে, এই জন্য এটা একটা অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টল। অর্থাৎ এখানে দেখতে হবে যেটা এক্সট্রা সিস্টল সেখানে পি ওয়েভ আছে নাকি নাই। এখানে কিন্তু একটু পি ওয়েভের মতো বোঝা যাচ্ছে, এখানেও পি ওয়েভ বোঝা যাচ্ছে, তার মানে এটা একটা অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টল। নেক্সট ইসিজিতেও আমরা আগের ক্লাসগুলো থেকে 8টা জিনিস তো দেখেই ফেলবো। আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন, অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা, ভি1 ভি6 সেম প্যাটার্ন আছে কিনা, এগুলো দেখে ফেলবো, এবং রিদম স্ট্রিপে আমরা হার্ট রেট, রিদম এগুলো দেখে ফেলবো। সেকেন্ড ক্লাস অনুসারে আমরা পিআর ইন্টারভাল 5 স্মল স্কয়ারের চাইতে বেশি হয়ে গেল কিনা, প্রত্যেকটা পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে কিনা, এগুলো দেখে ফেলবো। তো এই 8টা জিনিসে আমি কোনো অ্যাবনরমালিটি না পাওয়ায় আমরা থার্ড ক্লাসের টপিকে চলে আসি। থার্ড ক্লাসের টপিক অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা রিদম অ্যাবনরমালিটি, অর্থাৎ রিদম ইরেগুলার আছে। তো রিদম কেমন ইরেগুলার, দেখো দুইটা আর এর মাঝখানে এখানে যে ডিসটেন্স, এখানে কিন্তু সেই ডিসটেন্সটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ এই কিউআরএস কমপ্লেক্সটা কিন্তু একটু কাছে চলে এসেছে। এখন একটা কিউআরএস কমপ্লেক্স যদি কাছে চলে আসে, তখন দুইটা ঘটনা ঘটতে পারে, হতে পারে সেটা এক্সট্রা সিস্টল, হতে পারে টেকিকার্ডিয়া। তো যদি সে কাছেই থাকে, এরপরে দেখা যাচ্ছে আমরা একবার সে কাছে আসার পরে কিন্তু আবার নরমাল অবস্থায় ব্যাক করেছে, অর্থাৎ একটা ভালো ইনিংস খেলার পরে সে কিন্তু আবার আগের খারাপ অবস্থায় ব্যাক করেছে, তখন সেটাকে আমরা এক্সট্রা সিস্টল বলতে বাধ্য হব। এখন এটা কি ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল নাকি সুপ্রা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল, সেটা বোঝার জন্য আমরা কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং আছে কিনা দেখবো। দেখো এখানে অনেক বেশি ওয়াইডেনিং হয়েছে, তার মানে এটা একটা ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টলের ইসিজি। তবে এখানে যেহেতু দুইটা নরমালের পরে একটা অ্যাবনরমাল, দুইটা নরমালের পরে একটা অ্যাবনরমাল, অর্থাৎ প্রতি 3 ঘরে একবার করে অ্যাবনরমাল পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে আমরা চাইলে ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনিও বলতে পারি। এরপরে নেক্সট ইসিজি পেপারে আমরা আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন দেখার পরে অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা দেখবো। এখানে দেখো লিড 1 কিন্তু পজিটিভ, মানে উপরের দিকে আছে, কিন্তু লিড 3 তে কিন্তু স্পাইকগুলো নিচের দিকে ডিরেক্টেড, তার মানে এখানে কিন্তু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, যেহেতু লিড 3 আমরা নেগেটিভ পাচ্ছি। এরপরে ভি1 ভি6 এ এম প্যাটার্ন আছে কিনা দেখবা, এবং লিড 2 তে এসে তুমি রিদম এবং হার্ট রেট ক্যালকুলেট করবা। তো এখানে দেখা যাচ্ছে রিদম স্ট্রিপ, আমরা দেখতে পাচ্ছি আর দুইটা আর এর মাঝখানে ডিফারেন্স 7টা ছোট ঘরের সমান, প্রত্যেক ক্ষেত্রেই 7টা ছোট ঘরের সমান পাওয়া যাচ্ছে, অর্থাৎ রিদম কিন্তু রেগুলার আছে। এবং হার্ট রেট কত হবে, যেহেতু ছোট ঘর ক্যালকুলেট করেছি, 1500 কে আমরা 7 দিয়ে ভাগ করলে হার্ট রেট পাবো। তো এখানে কত আসছে, 215 আসছে। তো এখানে যদিও তার আগের হার্ট রেট কত ছিল সেটা দেয়া নাই, তারপরেও 215 তো ছিল না, ঠিক না, একটা নর্মাল মানুষের কখনোই এত বেশি থাকবে না। তো এটা ডেফিনেটলি টেকিকার্ডিয়াকেই ইন্ডিকেট করছে। এবং কেন এটাকে এক্সট্রা সিস্টল বললাম না টেকিকার্ডিয়া বললাম, কারণ সে কন্টিনিউয়াসলি একই রেটে ফায়ার করছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি 215 তার হার্ট রেট। সে একবার হঠাৎ করে ভালো ইনিংস খেলেনি, সে কন্টিনিউয়াসলি ভালো ইনিংস খেলে যাচ্ছে। তো এই ইসিজিটাকে আমরা টেকিকার্ডিয়ার ইসিজি বলবো, যেহেতু সে কন্টিনিউয়াসলি হাই রেটে ফায়ার করছে। এখন এটা কি ধরনের টেকিকার্ডিয়া, এটা কি ভেন্ট্রিকুলার নাকি সুপ্রাভেন্ট্রিকুলার, সেটা বোঝার জন্য আমরা কিন্তু কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডেনিং আছে কিনা সেটা দেখে ফেলবো। তো দেখো এখানে কিউআরএস কমপ্লেক্স কিন্তু অনেক মোটা, অর্থাৎ 3 ঘরের চাইতে বেশি। এখানে না বুঝলে তুমি লিড 1 এ দেখতে পারো, এটা কিন্তু 3 ঘরের চাইতে বেশি হয়ে গেছে, তার মানে এটা একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আর সেকেন্ড ক্লাস অনুসারে তুমি যদি পিআর ইন্টারভাল দেখতে যাও, দেখো এখানে কোনো পি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আইডেন্টিফাইবল পি পাওয়া যাচ্ছে না। তো পি না পাওয়া গেলে তো আমরা সেকেন্ড ক্লাসের মতো হার্ট ব্লক আমরা আইডেন্টিফাই করতে পারবো না, অর্থাৎ এখানে কোনো হার্ট ব্লক নাই, এখানে অ্যারিথমিয়া আছে। কি ধরনের অ্যারিথমিয়া, এটা একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এরপরে আমরা আজকে লাস্ট ইসিজি দেখব। আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন, অ্যাক্সিস ডেভিয়েশন, ভি1 ভি6 এম প্যাটার্ন আছে কিনা দেখার পরে আমরা রিদম স্ট্রিপে দেখব রিদম রেগুলার কিনা। তো দেখো এখানে প্রায় 3.5 ঘর,
এখানে 3.5 ঘরের চাইতে একটু বেশি, এখানে প্রায় 3 ঘর, এখানে আবার 4 ঘরের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ রিদমটা কিন্তু এখানে ইরেগুলার আছে। রিদম ইরেগুলার থাকলে আমরা 30টা বড় ঘর দেখার চেষ্টা করি। এখানে আসলে পুরো স্লাইডে 30টা বড় ঘর দেখা যাচ্ছে না, এই জন্য আমি এখান থেকে প্রায় 20টা বড় ঘর দেখার চেষ্টা করব। 20টা বড় ঘরের মধ্যে এখানে 6টা আর ওয়েভ আছে, তো 6টা আর ওয়েভকে আমি 15 দিয়ে গুণ করব, অর্থাৎ 20কে 15 দিয়ে গুণ করলে আমরা 300 পাই। এই জন্য 6কে 15 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 90। তাহলে এই ক্ষেত্রে হার্টবিট কত হবে? 90 বিটস পার মিনিট। তাহলে এই ইন্ট্রোডাক্টরি 6টা জিনিস বের করার পরে আমরা সেকেন্ড চ্যাপ্টারের মতো পি আর ইন্টারভাল বের করতে যেয়ে দেখতে পাচ্ছি যে এখানে কোনো পি নাই। তো পি না থাকলে তো পি আর ইন্টারভাল বের করা যাবে না, বা প্রত্যেকটা পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স আছে কিনা সেটাও বোঝা যাবে না। তার মানে এখানে হার্ট ব্লক আছে কিনা সেটা আইডেন্টিফাই করা যাবে না। আমরা চলে আসবো থার্ড ক্লাসের মতো। তো থার্ড ক্লাসে আমরা কি কি শিখেছিলাম, সেখানে আমরা স্লো হয়েছে কিনা নাকি ফাস্ট হয়েছে। এখানে আসলে একবার 3, একবার 4, একবার 3.5, এক একবার এক এক রকম হওয়ার কারণে এখানে এমন বলা যাবে না যে এটা স্লো হয়েছে, কখনো স্লো কখনো ফাস্ট এরকম হয়েছে। তার মানে এটাকে কিন্তু আমরা ব্র্যাডিকার্ডিয়াও বলতে পারবো না, টেকিকার্ডিয়াও বলতে পারবো না, এক্সট্রা সিস্টলও বলতে পারবো না। রিদমটা একদমই ইরেগুলার। তো রিদম একদম ইরেগুলার হলে এর আগে আমরা বলেছিলাম যে সাইনাস অ্যারিথমিয়া। তো সাইনাস অ্যারিথমিয়া বলার জন্য কিন্তু আমাদের পিকিউ আর এসটি সব নরমাল থাকতে হতো। তো এখানে কিন্তু পি নাই, তো যেহেতু পি নাই এটাকে আমরা সাইনাস অ্যারিথমিয়াও বলতে পারবো না। তাহলে এটাও বলতে পারবো না, টেকিকার্ডিয়া, এক্সট্রা সিস্টল, ব্র্যাডিকার্ডিয়া কিছুই বলতে পারবো না। তাহলে কি বলবো? তাহলে আমরা লাস্টের যে বিষয়টা ফিব্রিলেশন সেটার দিকে একটু তাকাবো। এটা কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নাকি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন? দেখো এখানে পি অ্যাবসেন্ট, কিউআরএস কমপ্লেক্সও ইরেগুলার, কখনো 3.5, কখনো 3, কখনো 4, অর্থাৎ এটাকে আমরা একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে পারবো। তো যখন এরকম কোনোটার সাথে মিলবে না তখন একটু দেখে নিবা যে এটা ফিব্রিলেশন কিনা। অনেকে আবার ভাববে যে এই তো পি ওয়েভ পাওয়া যাচ্ছে, এগুলো আসলে পি ওয়েভ না, এগুলোকে আমরা বলি ফিব্রিলেটরি এফ ওয়েভ। দেখো এক একটা এক এক রকম। যদি পি ওয়েভ হতো সবগুলো দেখতে একই রকম হতো এবং তাদের মধ্যে একটা ফিক্স ডিসটেন্স আমরা পেতাম, যেটা কমপ্লিট হার্ট ব্লকে আমরা পাই। পিপি এর ইন্টারভাল সেম থাকে, আর আর এর ইন্টারভাল সেম থাকে, কিন্তু পি আর আর এর মধ্যে কোনো কোরিলেশন থাকে না ইন কেস অফ কমপ্লিট হার্ট ব্লক। কিন্তু এখানে এগুলো আসলে পি ওয়েভ না, এগুলো আসলে ফিব্রিলেটরি এফ ওয়েভ ইন্ডিকেট করছে। তাহলে এটা আসলে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। তাহলে আজকে রিদম অ্যাবনরমালিটি সম্পর্কে এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।